নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির ক্রমশ কিন্তু অবনতি হতে হতে একেবারে খাদের কিনারে চলে আসছে, এটা বলাই যায়। বিশেষ করে মানবাধিকার প্রশ্ন নিয়ে সংখ্যালঘু নির্যাতন এবং হত্যা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে ভারতের বিদেশ মন্ত্রক হুঁশিয়ারি দিয়েছে এবং তার সাথে আমেরিকাও তারা তাদের নাগরিকদের একটা সতর্কবার্তা দিয়েছে যে যাতে চট্টগ্রাম, বান্দরবান এই সমস্ত জায়গায়, খাগড়াছড়ি এই সমস্ত স্থানে তারা যাতে ভ্রমণ না করেন, কেননা যে কোনো সময় যা কিছু হবে। ইন্টেলিজেন্স ইনপুট সেভাবেই রয়েছে এবং তাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে এর শেষ কিভাবে হবে এই নিয়ে বিভিন্ন জল্পনা চলছে। আসলে এই সাম্প্রদায়িকতার এবং উগ্রতার যে বিষ যেভাবে আর কি ছড়িয়ে গেছে তাকে নিয়ন্ত্রণ করার মতো পরিস্থিতি এখন এই মুহূর্তে অনেকটাই দুষ্কর। আমি প্রথমে বাংলাদেশে এই মুহূর্তে বেশ কিছুদিন হয়তো কোনো হত্যার সংবাদ আসেনি, কিন্তু এবারে যে হত্যার সংবাদটা এসছে ওটা অত্যন্ত মর্মান্তিক। অত্যন্ত নির্দয়ভাবে তাকেও হত্যা করা হয়েছে। বাড়িতে প্রথমে ফোন করে কনফার্ম হয়েছে যে আছে কিনা, তারপর ডেকে নিয়ে গিয়ে প্রায় ঘর থেকেই বার করে নিয়ে গিয়ে তাকে বীভৎসভাবে মারধর করে তাকে প্রায় মৃত অবস্থাতেই বাড়ির সামনে ফেলে দেওয়া হয় এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাংলাদেশে সেই ভবেশচন্দ্র রায়ের অপহরণ এবং নৃশংস যে ঘটনা, সেই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের যে প্রতিক্রিয়া রণধীর জয়সওয়ালের, সেই প্রতিক্রিয়া একটু আমরা দেখে নেব। হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর প্রাতিষ্ঠানিক নির্যাতনের একটি নমুনা। প্রাতিষ্ঠানিক নির্যাতনের কথা বলা হচ্ছে, প্রাতিষ্ঠানিক নির্যাতনের ঘটনা, যদিও পূর্ববর্তী এই ধরনের ঘটনায় জড়িতরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আবারও অন্তর্বর্তী সরকারকে হিন্দু সহ সকল সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডের কথা বলেছে, অর্থাৎ স্পন্সার্ড। এবং এই প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডগুলো এতটাই হয়ে আসছে বিভিন্নভাবে, যদি আমরা দেখি বিভিন্ন সময়, তাহলে দেখব যে পরপর এরকম ঘটে গেছে এবং ভারতের বিদেশ মন্ত্রকের কাছে এই লিস্টগুলো কিন্তু রয়েছে। তারা এটাতে তীব্র প্রতিক্রিয়া জারি করেছেন এবং আমরা দেখেছি পশ্চিমবঙ্গ বা ভারতের ঘটনা তো বাংলাদেশ কিন্তু উত্তরোত্তর বিভিন্ন বিষয়ে তারা তাদের মতামত জানিয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে বরাবরই এটা একটা অত্যন্ত চর্চিত বিষয় যে কীভাবে আছে ভারতের সংখ্যালঘুদের পরিস্থিতিকে নিয়ে সেখানে তারা রাজনৈতিক চর্চা করেন। ভবেশচন্দ্র রায়ের আপনারা ছবিটা দেখলেন। আধ্যাত্মিক মানুষ, ধার্মিক মানুষ এবং স্থানীয় পুজো কমিটির তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য যে পরিষদ, সেই পরিষদের সাথেও রয়েছে। হতভম্ব হয়ে গেছেন বাদ বাকি যারা রয়েছেন। অনেকেই দেখছেন প্ল্যাকার্ড নিয়ে তার দাঁড়িয়েছে সেভ হিন্দুজ, সেভ বাংলাদেশ। এবং এইটা ক্রমশ কিন্তু একটা হ্যাশট্যাগ ক্যাম্পেইন রীতিমতো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, যে কারণে পাশ্চাত্য দেশগুলো এটাতে তারা রিয়াক্ট করে এবং ভারতের বিদেশ মন্ত্রকেতে রিয়াকশান দেওয়া মানে অর্থই এটা। ভারতবর্ষের যে কটা প্রদেশ আছে, অঙ্গরাজ্য রয়েছে বিভিন্ন জায়গায়, কেন্দ্রীয় শাসিত অঞ্চল, সর্বত্র কিন্তু এই বিষয়টা একটা চর্চার মধ্যে চলে আসছে। ভবেশচন্দ্র রায় অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল লিডার। এছাড়াও বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে না, কারোর উপর কারোর কোনো কন্ট্রোল নেই। বিভিন্ন পেশার মানুষ আক্রান্ত হচ্ছেন বিভিন্নভাবে আর কি। যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে একটা বিষয় যেখানে গিয়ে দাঁড়াচ্ছে, তাতে আগামী দিনে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ মোড় বা সিদ্ধান্ত নিয়েছে। সুনামগঞ্জে এবার আসবো একটি খবরে। সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ। মেডিকেল শিক্ষার্থীরা সেখানে সড়ক অবরোধ করেছে এবং সেনাবাহিনী সেখানে লাঠিচার্জ করছে। সে লাঠিচার্জের ছবি দেখছেন আপনারা, এটা সুনামগঞ্জের ছবি।
মেডিকেলের উপর অত্যন্ত চাপ, মেডিকেল শিক্ষার্থীদের উপর পুলিশ বা মিলিটারি তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করছে এবং হয়েছে, এবং নানা কারণে তাদের দাবি দেওয়া, বিভিন্ন অপ্রতুলতা রয়েছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক কিছু শোনা যায়, সেখানকার চিকিৎসকদের উপর প্রচুর ক্ষোভ যেমন রয়েছে। চিকিৎসা ব্যবস্থাকে বাংলাদেশ স্বাধীনোত্তর বাংলাদেশ কিন্তু সেভাবে কি আদৌ গুরুত্ব দিয়েছে? সেখানকার বহু মানুষ চিকিৎসার জন্য ভারতে অনেকেই আসতে হয়, কিন্তু সাম্প্রতিক সময় ভিসা বন্ধ হয়ে যাওয়ার জন্য অস্বাভাবিক চাপও বাংলাদেশে রয়েছে এবং সেখানকার সরকার যে সাজেশন দিচ্ছেন আর কি চীন, মালয়েশিয়া, তা বাংলাদেশের মানুষের কাছে কতটা আকর্ষণীয় বা জনপ্রিয় হবে সেই প্রশ্নে অনুধাবন না করে তারা তো একতরফা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং যে কারণে বাংলাদেশের যে চিকিৎসক মহলের উপর একটা বড় প্রেশার রয়েছে এবং প্রেশারটা খুবই সাংঘাতিক এবং যার জেরে অনেক রয়েছে। এটি নাটোরে, মাফ করবেন, সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ এবং সেখানে সেনাবাহিনীর লাঠিচার্জ, আপনারা সেই ছবি দেখলেন। এরপর আরেকটি ভয়াবহ ছবি আপনাদের কাছে দেখাবো। নাটোরে ছাত্রলীগ কর্মী, তাকে পিটিয়ে রিকশায় শহর ঘোরালো ছাত্রদল, পিটিয়ে নিয়ে ওই রকম অবস্থায় তাকে হচ্ছে ছাত্রদল মানে হচ্ছে এটি বিএনপির, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির যে ছাত্র সংগঠন, সেই ছাত্রদল সেই ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে, ইদানিংকালে আওয়ামী লীগ তারা প্রস্তুতি নিচ্ছে রাজপথ কাঁপিয়ে দেওয়ার জন্যে, কারণ যেভাবে বাংলাদেশ চলছে তাতে শেখ হাসিনা কিন্তু তার জ্বালাময়ী বক্তব্য রাখছেন। তার সেই বক্তব্য এক গালে কেউ থাপ্পড় মারলে পরে গালটিকে বাড়িয়ে দেওয়ার নেই, তাকেও হচ্ছে ঠিক উপযুক্তভাবেই জবাব দিতে হবে। তারপর থেকেই আওয়ামী লীগের যারা কর্মী, স্থানীয় নেতা, তারা বেশ উজ্জীবিত, বিভিন্ন জায়গায় তারা মিছিল সংগঠিত করছেন, ব্যাপক হারে গ্রেপ্তার আবার চলছে, অপারেশন ডেভিল হ্যান্ড তো চলছেই, এই পাকে গ্রেপ্তার চলছে। এই সমস্ত বিষয়গুলো আজকেও চর্চায় রাখবো এবং ডক্টর ইউনূস তিনি ঠিক কী চাইছেন। ডক্টর ইউনূস যে গভীর পানির মাছ, আগের দিন বলেছি, তিনি খুব গভীর জলের মাছ, অনেক কিছু হচ্ছেন এবং প্রতি মুহূর্তে মুহূর্তে স্টান্স যে তার বদল হতে হতে যাচ্ছে, ক্ষমতা তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে এবং ক্ষমতার জন্যে এবং বাংলাদেশকে তিনি কোন পথে নিয়ে যেতে চাইছেন সে ধারণা কি বাংলাদেশের মানুষের কাছে খুব ক্লিয়ার হচ্ছে বা ক্লিয়ার আছে আদৌ, এবং তার বিভিন্ন পদক্ষেপ এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো পদক্ষেপ না নেওয়া, এটা ভারতবর্ষের উপরও প্রভাব পড়ছে এবং এখানকার সংখ্যালঘু মানুষের উপরও এক ধরনের বিপন্নতা তৈরি করছে, এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। এই সমস্ত বিষয়কে চর্চায় আমরা নিয়ে আসব। আজকে স্টুডিওতে রয়েছেন যিনি সাধারণত আমাদের সঙ্গে স্কাইপে উত্তরবঙ্গ থেকে থাকেন, আজকে তিনি কলকাতা স্টুডিওতে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক গৌতম দত্ত, তাকে আমি স্বাগত জানাচ্ছি। রয়েছেন আরও একজন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দেবর্ষী ভট্টাচার্য, তাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন স্থান থেকে যোগদান করছেন ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম। আরিফুল, তোমাকে দিয়ে শুরু করছি। বাংলাদেশে তো এখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তো পথে নেমে গেছে। তুমি অনেকদিন আগে একবার বলেছিলে যে নির্দেশ আসলেই সমস্ত তৈরি যে আছে বোঝা যাচ্ছে এবং গ্রেপ্তারও চলছে। এই কিছুক্ষণ আগে একটি ছবি দেখলাম, নাটোরে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রিকশায় শহর ঘোরাচ্ছে হচ্ছে ছাত্রদল। এমতো পরিস্থিতিতে কি আন্দোলনে রয়েছে না গোপন স্থান থেকে পুরো ব্যাপারটাকে পরিচালনার দায়িত্বে রয়েছে? দেখুন, বাংলাদেশের অবস্থা বরাবরই বলে আসতেছি খুবই ভয়াবহ এবং খুবই দুর্বিষহ ভাবে আমরা জীবনযাপন করতেছি। এর মধ্যে আমাদের নেত্রী যখনই বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, উনি আমাদের যেভাবে বলেছে যে এক গাল মানে এক গালে তোমাদের থাপ্পড় দিলে তোমরা আর এক গালে থাপ্পড় দিবা, আমরা সেই প্রস্তুতি নিয়ে মাঠে আছি। এবং বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহত্তম দল, বাংলাদেশ আওয়ামী লীগ ঠেকানোর মতো বাংলাদেশে কারো সাধ্য নেই, অন্য কোনো দল নেই। বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আমরা সবাই প্রস্তুত এবং একযোগে একসাথে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে বিভিন্ন
কৌশল অবলম্বন করে আমরা মিছিল মিটিং করতেছি এবং জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আমরা আপোষহীন, আমরা জীবন দিতে প্রস্তুত। এবং আপনি বললেন নাটোর একটা ছাত্রলীগ কর্মীকে, একটা না এরকম হাজার হাজার ছাত্রলীগ কর্মীকে দেখা মাত্র মেরে ফেলতেছি, আমরা নিজেরাই মানে মরার জন্য প্রস্তুত। এবং জননেত্রী শেখ হাসিনাকে জীবন দিয়ে, আমাদের সবার জীবন বিলিয়ে দিয়ে হলেও আমরা দেশকে ভালো রাখার জন্য আমরা জননেত্রী শেখ হাসিনাকে, জননেত্রী আহ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা দেশে আনার জন্য আমরা সবাই জীবন দিতে প্রস্তুত। মানে শুধু আমরা না, এখন আপামর জনগণ মাঠে নামছে আমাদের সাথে মিছিল মিটিং করতে সাধারণ আমজনতা সহ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সবাই। এবং আমরা প্রতিদিন প্রোগ্রাম করতেছি। আর একটা কথা, স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছেন যে আওয়ামী লীগের যদি কোনো থানা ইউনিটের এরিয়ায় বা কোনো উপজেলা বা জেলা বা মহানগরে যেখানে প্রোগ্রাম হবে, ওই 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 অঞ্চলে ওই পুলিশকে আমরা মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব যদি কোনো প্রোগ্রাম করে আওয়ামী লীগ। এই দেশে কোনো গণতন্ত্র নাই। জননেত্রী শেখ হাসিনা যখন ছিল এই দেশে গণতন্ত্র ছিল, গণতন্ত্র চর্চা হতো, যার কারণে কিন্তু ওই আন্দোলন সংগ্রামে এই ছাত্ররা ওই সময় আন্দোলন সংগ্রাম করতে পারছিল। যদি জননেত্রী শেখ হাসিনা মনে করতে যে না, আমি কাউকে আন্দোলন করতে দেবো না, আসলে কেউ নামতে পারত না। উনি গণতন্ত্রে বিশ্বাসী, যার কারণে আমরা আন্দোলনে, আমরা মানে আমরা সরকারি দল কখনোই বাধা প্রদান করিনি। কারণ বাধা প্রদান করিনি এই জন্য তখন গণতন্ত্র ছিল হতে, এখন গণতন্ত্র নেই। আর ওই সময় সাধারণ ছাত্রদের কিন্তু ভুল বুঝিয়ে ওই আন্দোলনকারীরা, ওই জামাত শিবির, বিএনপি এবং জঙ্গি সংগঠন ইউনুস গং সহ আন্দোলনের নামাইছিল। মাঝে মধ্যে আরিফুল, যে খবরগুলো আসছে, নাহিদ ইসলাম বা হচ্ছে এই সার্জিস আলম, এরাও কখনো কখনো যে বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যর সুর অনেক সময় এই অন্তর্বর্তী সরকার বা তার প্রধানমন্ত্রীর বিপক্ষে যাচ্ছে। তারা কি মানে মোহভঙ্গ হচ্ছে, নাকি সামনে আসন্ন বিপদ তারা অনুভব করতে পারছে বলে সুর উল্টো দিকে করছে? আসলে আমরা যখন বাংলাদেশ আওয়ামী লীগ দেখতেন, আমরা একটা অনেক বড় ধরনের মিছিল করেছি ঢাকা উত্তরাতে, বাড্ডাতে। ওই প্রোগ্রামে মোটামুটি আমরা 6 থেকে 7 হাজার লোকের সমাগম হয়েছিল। ওইখানে পুলিশ, সেনাবাহিনী, যৌথ বাহিনী বা ইউনুস গং, জামাত, বিএনপি আশেপাশে সবাই অবস্থান করার পরে আমাদের মানে প্রকট আকারে, অনেক বড় আকারে মিছিল হওয়ার পরে ওরা সবাই ভয়ে মানে ওদের হাড় কাঁপছে এবং ওরা নিজেরাই কেঁপে উঠছে, আমাদের সামনে মানে বাধা দিতে পারেনি। যার কারণে ওরা ভয়ে আবল তাবল কথা বলছে, ওক দোষারোপ করছে, ওক দোষারোপ করতেছে। আসলে বাংলাদেশ আওয়ামী লীগ তারা মানে সুসংগঠিত দল মানে বাংলাদেশে আর নেই, দ্বিতীয়টা নেই। জীবন দেওয়ার মানে এই পুরো প্রতিরোধ আন্দোলনটা মানে আওয়ামী লীগের যে, এটা কি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকেই পরিচালিত হচ্ছে? এটা আমরা এখন সবাই কর্মী, সবাই নেতা, আম জনতাও নেতা। যার যার মানে পক্ষ থেকে কোনো নির্দেশ ছাড়া জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এটা করতেছি এবং আমাদের দেশকে বাঁচানোর জন্য আম জনতা সহ আমরা করতেছি। শুধু এখানে আওয়ামী লীগ, আওয়ামী সংগঠন না, এখন সবাই সোচ্চার হয়ে গেছে, সবাই প্রস্তুত, শুধু একটা ডাকের অপেক্ষা। আমাদের ঢাকা মানে আমার এই মুহূর্তে লাস্ট এই কোয়েশ্চেন্সটা একটু উত্তর নেব, তারপর আমি আমাদের স্টুডিওতে আসব। সেটা হচ্ছে এই যে লাগাতার যে বিভিন্ন হিন্দু সংখ্যালঘুদের উপর যে নির্যাতনের ছবি, এটা তো আমেরিকাও এখন বলেছে যে তাদের নাগরিকদের ওখানে যেতে বেশ কিছু জায়গা, বিশেষ চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, এইসব জায়গাগুলোতে প্রতিবন্ধকতা রয়েছে, সেটা তারা করেছে এবং ভারতের বিদেশ মন্ত্রকও বলেছে। এই যে ভদ্রলোক যাকে মারা হয়েছে, ভবেশচন্দ্র রায়, অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একজন ব্যক্তিত্ব, তাকে এই যে হচ্ছে, এগুলো কেন হচ্ছে? মানে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কি কারণ? আসলে এখানে কোনো কারণ নেই, এরা কারণ ছাড়াই মারছে। এরা মানে শুধু হচ্ছে মানে এরা এমন ভাবে এমন তাণ্ডব করতেছে, কোনো কারণ নেই, কোনো সন্দেহ নেই, যাকে ইচ্ছা যাকে সামনে পাচ্ছে তাকেই মারতেছে। শুধু হিন্দু সম্প্রদায়ের উপর যে মানে এরকম টর্চারিং হচ্ছে তা না, এরা মব জাস্টিস করতেছে সারা বাংলাদেশের সাধারণ, মানে সাধারণত যারা আওয়ামী পন্থী বা আওয়ামী 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 লীগে ভোট প্রদান করেন এবং যাদেরকে সন্দেহ হচ্ছে বা তাদেরকে পিটাচ্ছে। আর আমরা তো আওয়ামী লীগ বর্তমান 70% বাংলাদেশে। ওকে, আমি আবারও আসবো তোমার কাছে, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একটু গৌতম দত্তের কাছে আসব। যে মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের নেতা,
তিনি মোদী সরকারের একটা কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ করেছেন, যে এত মারা যাচ্ছে। গত 2 মাসে 76টা হামলা হয়েছে সংখ্যালঘুদের উপর, তাতে 23 জন হিন্দু নিহত হয়েছেন। 2024-এ তার আগে শুরুটা বলছে রংপুরে হারাধন রায়, কাজল রায়, প্রণব ঘোষ, এদের হত্যার পর উত্তেজনা ক্রমবর্ধমান বেড়েছে এবং সাম্প্রতিক সংযোজন এটা। কোথাও কূটনৈতিক ব্যর্থতার একটা প্রশ্ন উঠেছে, মল্লিকার্জুন খার্গের কণ্ঠে এটা এসছে। এ বিষয়ে আপনি কি কিছু বলবেন, যে এখানে কি কূটনৈতিক ব্যর্থতা আছে? থাকলে কিরকম, আর যদি না থাকে সেটাই বা কি? না, পুরোপুরি কূটনৈতিক ব্যর্থতা কিন্তু বলা যায় না। কারণটা হচ্ছে যে যে কোনো একটা বিষয়ের উপর যদি সিদ্ধান্ত নিতে হয়, তাহলে পরে কিন্তু সেই সিদ্ধান্ত নিতে গেলে পরে একটা সময় পর্যন্ত সময় দিতে হবে। আর বাংলাদেশে যা ঘটছে, এবং এই যে ভবেশ রায়কে যে মারা হলো, এটা কিন্তু তাকে ধর্মান্তকরণ করবারও চেষ্টা হয়েছিল। আর এই ধর্মান্তকরণের যে প্রক্রিয়াটা, এই ধর্মান্তকরণের প্রক্রিয়াটা তো আজকে শুরু হয়নি বাংলাদেশে। আমরা ইতিহাসের প্রেক্ষাপট থেকে দেখেছি যে দারুল হার্বকে দারুল ইসলামে পরিণত করতে চেয়েছিল এই ভারতবর্ষটাকে। যদি ভক্তিবাদের জন্ম হয়েছে, সেই দিন যদি আমাদের হিন্দু ধর্মটা সরলীকরণ না হতো, তাহলে তো হিন্দু ধর্মটাও একটা সময় অন্যভাবে টার্ন নিয়ে নিত। তো এই দারুল ইসলামে পরিণত করবার যে প্রয়াস, এটা কিন্তু আমাদের অস্বীকার করবার জায়গা নেই। আর সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন তো সুজিতদা, সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে যে এখন পাকিস্তানকে তো নগণ্য মনে হচ্ছে। কারণ আমরা যদি 2023 সালে পাকিস্তানের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ইতিহাস একটু পরিসংখ্যান দেখি, তাহলে দেখব পাকিস্তানে 2023 সালে হিন্দুরা অত্যাচারিত হয়েছে 103টি ঘটনার মধ্যে দিয়ে। সেখানে বাংলাদেশে হয়েছে 302টি ঘটনা, অর্থাৎ 2023 সালে। 2024 সালে যদি আমরা উল্লেখ করে দেখি, পরিসংখ্যানগতভাবে 2024 সালে প্রায় 2300-র কাছাকাছি এই অত্যাচার হয়েছে। ধর্ষণ, ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ, এগুলো হয়েছে প্রায় 2300-র কাছাকাছি। সেখানে পাকিস্তানে হয়েছে মাত্র 112টি। তাহলে আর হবে কি? এগুলো ডিপেন্ড করে রেকর্ডেড ফ্যাক্টর, রেকর্ডেড কোথায় হচ্ছে বা হচ্ছে না তার উপর পরিসংখ্যান। এবং পাকিস্তানের কোনো পার্সেন্টেজে নেই, মানে এখন সিন্ধু কিন্তু প্রদেশ, যে দেশটার জন্য আমাদের এত অবদান, যে দেশটার জন্য আমাদের এত অবদান, এই যে আজকে চট্টগ্রামের কথা বলছে, হয়তো আপনারা জানেন যে চট্টগ্রামে 1947 সালে 15 আগস্ট, 16 আগস্ট এবং 17 আগস্ট সেখানে জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা উড্ডীন ছিল। এই স্নেহ কুমার চকমারে সেদিন আন্দোলন করে জাতীয় পতাকা উড্ডীন করে রেখেছিল। তো সুতরাং বাংলাদেশের আজকের অত্যাচারটা ভয়াবহ, এই অত্যাচারের কোনো পরিমাপ নেই। সুতরাং এই অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে গেলে একটু আবার গরমও হতে হবে, তা না হলে উপায় নেই। হয়তো কূটনৈতিক ব্যর্থতার জায়গায় আমি বলবো না, কারণ সে কূটনৈতিক ব্যর্থতাটা নির্ভর করে আন্তর্জাতিক পরিবেশ পরিস্থিতিকে লক্ষ্য করে। এই মুহূর্তে বাংলাদেশ এমন দুটো জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে যে দুটো দেশের গণতন্ত্রই নেই। এমন একটা দেশ, একটা শশী থারুর, যিনি বিখ্যাত সাংসদ, তিনি একটা সুন্দর কথা বলেছিলেন যে পৃথিবীর বিখ্যাত দেশগুলোতে একটা করে সামরিক বাহিনী থাকে, আর পাকিস্তানের সামরিক বাহিনীর একটা দেশ আছে। বিভিন্ন দেশের সামরিক বাহিনী থাকে, আর পাকিস্তানের হচ্ছে একটা সামরিক বাহিনীর একটা দেশ আছে। সেখানে গণতন্ত্র বলে কিছু নেই। অর্থাৎ সেখানে আর্থ সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সবকিছু উন্নয়নটা নির্ভর করে হচ্ছে সামরিক বাহিনীর উপরে। আবার চীন, যার দ্বারা এই মুহূর্তে ইউনুস বাবু, ইউনুস সাহেব আর অন্য ইউনুস গন, তাকে আর কি কি পদবিতে ভূষিত করলে উনি খুশি হবেন, সেই করেই বলছি আরেকটি অগণতান্ত্রিক দেশ চীনের বুকে গিয়ে তিনি কথা বলে আসছেন, যেখানে সাধারণ মানুষের গণতান্ত্রিক। এই যে আপনি শুনলেন যে আওয়ামী লীগের উপর যে অত্যাচার, এখন আওয়ামী লীগ কিন্তু অনেক কনফিডেন্ট দেখাচ্ছে। আওয়ামী লীগ কিন্তু বেরিয়ে এসছে এবং প্রচুর গ্রেপ্তার এবং শারীরিক একটা আজকের ঘটনায় দেখালাম যে মারার পর রিক্সা করে প্রদর্শন করা হচ্ছে। এটার একটাই উদ্দেশ্য, এরাও জানে যে জায়গায় জায়গায় বিভিন্ন খোপে খোপে আওয়ামী লীগ রয়েছে, তাদের উদ্দেশ্যে দেখে তাদেরকে ভয় দেখা, ভীতি প্রদর্শন। কারণ আমি আপনাকে সুবিধা আজকে এই স্টুডিওতে বলে যাচ্ছি, যত নির্বাচন লেট হবে তত বেশি আওয়ামী লীগের পক্ষে
ক্ষমতা প্রসারিত হবে, এটা 100 ভাগ। আজকে বলতেই হচ্ছে, এটা তো সত্যি কথাই, সাধারণ মানুষের কান্নাকে অস্বীকার করবার জায়গা নেই। একটা জায়গায় কিন্তু ওপার বাংলায় যে ঘটনা ঘটছে, এপার বাংলার সেই সম্প্রতিকালের ঘটনার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। উদ্বাস্তু হয়ে এপার বাংলায় এসেছি, এপার বাংলায় আমি যেখানে জন্ম হয়েছি, আজকে আমি সেই বাংলাতে আমি উদ্বাস্তু। এই যন্ত্রণা কিন্তু ভয়ঙ্কর যন্ত্রণা। একবার উদ্বাস্তু হয়ে এপার বাংলায় এসেছি, যে জেনারেশন এসছে। যেটা দেবর্ষী বাবু, এই যে জায়গাটা ধরুন, আজকে পাকিস্তানের থেকেও এরকম একটা যখন হুঙ্কার আসে দ্বিজাতি তত্ত্ব, এবং পাকিস্তানের সেনাবাহিনী প্রধান বলছে, এটা পাকিস্তানের মা বাবাদের বলছে তাদের বাচ্চাদেরকে বোঝাতে, যে পাকিস্তান গঠন এবং হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, এবং সম্পূর্ণ তিনি নিজেই বলছেন আজকে কোনো তার ইয়ে না, আমরা দুজন একসাথে থাকতে পারি না, থাকবো না, আমরা আলাদা, আমরা স্পেশাল কিছু। এই যে কথাগুলো, এবং এটা বাংলাদেশেও প্রায় একই কণ্ঠস্বর, যে ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ বা ভারত মানে এই মাঝে কিন্তু একটা ওই যেটা হচ্ছে যে পুরনো যেটা আর কি দারুল ইসলামে, মানে এই যে কথাটা, এই ধরনের মতাদর্শের সাথে পাল্টা মতাদর্শিক লড়াই যেমন একটা রয়েছে, কিন্তু সেটা যদি এতটা নিষ্ঠুর ক্রূর হয়, তখন কি মতাদর্শিক লড়াই দিয়ে এটা উঠতে পারবে নাকি না শেখ হাসিনা যেটা বলেছেন? শুভ সন্ধ্যা সকলকে। সেটা দেখুন, এই যে আমাদের দেশটা একটা, এটা ঠিক যে এই দেশটা, এই বৃহত্তর ভারতবর্ষ দ্বিজাতি তত্ত্বে ভাগ হয়েছে। একটা দেশ আলাদা হয়েছে একটা ধর্মের ভিত্তিতে, একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের ভিত্তিতে, কিন্তু বাকি ভারতবর্ষটা, মূল ভারতবর্ষটা কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে তার স্থায়িত্বটাকে অর্জন করেনি। সেটা বরঞ্চ বলা হয়েছে সবাই সবার ধর্ম করো, আমি রাষ্ট্র, আমার কোনো ধর্ম নেই, তোমাদের প্রতি সবার সমান আচরণ আমি করব। ফলে এই যে একটা বড় উদার চেতা ভাবনা, কিছু আশেপাশে সংকীর্ণ চেতা মানুষ আছে বলে, সেই বঙ্কিমচন্দ্র কথা বলতে হয়, তুমি অদম হলে আমি উত্তম হইব না কেন, আমাকে আবার সেই মধ্যযুগীয় ফিরে, আশেপাশে আমার প্রতিবেশী যদি মধ্যযুগীয় ভাবনায় একেবারে ভরপুর নিমজ্জিত থাকে, তাহলে আমি অনেক দূরের পৃথিবী দেখি, যে আমি অনেক উদারভাবে পৃথিবীকে গ্রহণ এবং বর্জন করার ভাবনা ভাবি, সে আমি কেন তাদের কাছে ফলোয়ার হব, কেন তাদের অনুসরণ করে ভারতবর্ষ চলবে? ভারতবর্ষ যে দীপ্ত একটা মহৎ সংবিধান আছে, গৌতমবাবু একটু আগে বলছিলেন যে আমাদের এই পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছিল, সে উদ্বাস্তু, আমিও একটা উদ্বাস্তু পরিবারের ছেলে, কিন্তু আমার কাছে মনে হয় এটা অন্য জিনিস। এটা অ্যাকচুয়ালি একটা সরকার আমাদের দেশে যারা রয়েছে, মনে করা হচ্ছে তারা কোনো একটা নির্দিষ্ট ধর্মের প্রতি বৈষম্যমূলক কাজ করছে, অর্থাৎ আর্টিকেল 14 ভায়োলেট করছে, রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 25 ভায়োলেট করছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, এবং আর্টিকেল 26 ভায়োলেট করছে, যেগুলো ব্যবস্থাপনা ধর্মীয় অনুষ্ঠান। তাহলে একদল মানে এক সরকারে যারা রয়েছে, তারা সংবিধানকে মানছে না, সংবিধানকে মানতে চাইছে না, সংবিধান বিরোধী বৈষম্যমূলক কাজ করছে। অর্থাৎ এই লড়াইটা একদলে যারা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, আরেক দল সংবিধানকে নতুন মোড়কে মুড়তে যায়। এই লড়াইটা হয়ে গেল হিন্দু মুসলমান লড়াই। কেন? বিকজ পলিটিক্যাল ইসলামাইজেশন অ্যান্ড পলিটিক্যাল হিন্দুত্ব চলছে। এর রেজাল্টেন্ট ফোর্স কি হলো? প্রচুর নিরীহ লোকের বাড়ি ভল্লোর ভেঙে চুরমার হলো, মর্মান্তিক মৃত্যু হলো, মানুষ ঘর ছাড়া হলো। আপনি ভেবে দেখবেন যেখানে কেন হিন্দু মুসলমান আসবে। 232 জন লোক আগেন্স্ট দ্য ওয়াকআপ বিলে যে ভোট, তার মধ্যে 192 মানে বাংলাদেশ থেকে স্কিপ করলেও মানে যেমন হবে না, ওখানে আওয়ামী লীগকে যেমন মেরে পুঁতে দিচ্ছে, সেখানে আওয়ামী লীগ নিয়ে তো অনেক রকম কথা হলো, তাদেরকে হচ্ছে, এবং সেখানেও সংখ্যালঘু। আবার যারা উদ্বাস্তু হয়ে এসেছেন বিভিন্ন জায়গায়, নিজের দেশে এই জিনিসটা হচ্ছে, এতে একটা বিপন্নতা তৈরি হচ্ছে। মানে এরকমই হচ্ছে যে অনেকখানি নির্ভর করে রাষ্ট্রশক্তির বিহেভিয়ারের উপর। রাষ্ট্রশক্তি যদি এই ব্যাপারটা তার পাশে দাঁড়ায়, বিপন্ন মানুষ বিপন্নতা আসার আগেই যদি তার পাশে গিয়ে দাঁড়ায়, তাহলে তো এই অবস্থা আসতো না। অর্থাৎ প্রশাসনের উপর অনেকটা দায় দাঁড়ায়। বললাম না, একটা ওই পলিটিক্যাল ইসলামাইজেশনকে একদম, দেখুন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, পশ্চিমবঙ্গের জায়গাটা হচ্ছে 4-5% হিন্দু ভোট, অর্থাৎ 4-5% হিন্দু ভোট একদল চাইছে সুইং করে দেওয়া, আমরা ক্ষমতায় আসবো, আরেক দল চাইছে মাইনরিটি ভোট যে কোনো মূল্য আমরা রাখবো, প্লাস হিন্দু ভোটের কতটা পাবো। এই যে বাইনারিটা রয়েছে, যেখানে উন্নয়নের কথা নেই, যেখানে দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা নেই, যেখানে অগ্রগতির কথা নেই, যেখানে ওই যে বলা হচ্ছে না 5th লার্জেস্ট ইকোনমি, আসলে তো আমরা 124 নম্বর।
কারণ পার ক্যাপিটা জিডিপি যদি দেখেন, যেহেতু আমাদের জনসংখ্যা প্রচুর ইন্টু করে কার সাথে, মানে পার ক্যাপিটা জিডিপি ইন্টু জনসংখ্যা করে টোটাল জিডিপি, সংখ্যাটা বলা হচ্ছে টোটাল জিডিপি, সেটা কার ওপর বাড়ে? পার ক্যাপিটার ওপর বাড়ে এবং জনসংখ্যার উপর বাড়ে। আমাদের যদি জনসংখ্যা ডাবল হয় ওটা আরো বেড়ে যাবে, 1 নম্বরে উঠে যাবো আমরা। তাহলে কি আমরা সত্যি সত্যি অর্থনীতি মানে ভাবনাগুলো ইনজেক্ট যখন ধরুন ভারত মানে ইয়েতে মানে এই ব্যাপারটা আসেনি, এই ধর্মভিত্তিক এরকম এই ভয়ঙ্কর প্রভাবটা আসেনি, তখনও ভারতবর্ষে বৈষম্যটা ভয়ঙ্কর আকারেই ছিল। বা তখনও তার আগে ধরুন মুর্শিদাবাদে ঘন ঘন বিভিন্ন সময়ে হয়েছে, বাংলাদেশেও বিভিন্ন দাঙ্গার ইতিহাস বা পরবর্তী ক্ষেত্রে যেটা হয়েছে ক্রমশ হচ্ছে সংখ্যার ক্রম অবনমন ঘটেছে। এগুলোকে তো শুধু ওই ন্যারেটিভ দিয়ে বা ওইটা দিয়ে কি হবে না। আমার কথা হচ্ছে যেভাবে আর কি এই হিংস্রতাকে তারা কিভাবে রুখতে পারে। ব্যাপক সমাবেশও তো করতে পারছে না, তার কারণ একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার না থাকলে তো আপনি সন্নিবেশিত হতে পারবেন না। মানে এইটা একটা তো বড় মানে প্রশ্ন। ধরুন আপনি প্রশাসন দিয়ে করবে, পুলিশ স্টেট, এটা তো মানে জনজাগরণ তো বড় ফ্যাক্টর, কিন্তু জনতাই যদি এই যে ধরুন এখানে হচ্ছে ডাক্তাররা মানে আন্দোলন করতে আছে। কিছুদিন আগে আমরা কলকাতাতেও ডাক্তার আন্দোলন দেখেছি, সেখানে পুলিশের ওখানে মিলিটারি নেমে দেখুন লাঠিচার্জ করছে কিভাবে। তাহলে সেক্ষেত্রে একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারই নেই, তাহলে কিভাবে হবে? সেখানে হিংস্রতা একদিকে, আরেকদিকে এইরকম পরিস্থিতি যে একটু কিছু কেউ বলবে রেজিস্ট্যান্স ফ্রম আর্মি। এই যে এটাকে যে ভাষায় যেভাবে আর কি ভারত কোথাও কি না মানে ইয়ে মানে তা মানে আসলে নয়, এরকমভাবে কি এটা কি হবে? কেননা এই পরিস্থিতির প্রভাব তো পড়েই গেছে, বিভিন্নভাবে পড়ছে এই দেশে। না সে তো পড়বেই, এ তো পড়বেই আমাদের দেশে। কারণ আমরা সংখ্যালঘু হিসেবে ভাবছি কাকে? ধর্মীয় সংখ্যালঘু প্রথম ভাবছি আমরা, ভাবছি না অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তাদের যে সংখ্যা গুরুত্ব আছে, তাদের কি অবস্থা দাঁড়াচ্ছে। আমরা একটা প্যারামিটার ধরুন আওয়ামী লীগের ধরুন কৃষক লীগ বা শ্রমিক লীগ যারা রয়েছে তারা ধরুন ভাবছে, তারা নেমে করবে কি করে? হিজবুত তাহরির কি ভাবে, বা ডক্টর ইউনূস কি ভাবছে, বা জামাত কি ভাবছে যে সত্যিই তাদের এই ধরনের মানুষগুলোর এতদিন কি ছিল? এতদিন তো কন্ট্রোল ছিল, কারণ রাষ্ট্রশক্তি একটা রেজিস্ট্যান্স ছিল। আজকে রাষ্ট্রশক্তির রেজিস্ট্যান্সটা উঠে গেছে বলে আজকে দেখুন এরা মানে সেই কাটা পাঠার মতো ভয়ঙ্কর ভাবে ছিটকে পড়ছে, এগিয়ে আসছে। রাষ্ট্রশক্তি যদি অ্যাক্ট করতো, নইলে এই 32 ধানমন্ডি ওইভাবে যে ভাঙা হলো এতক্ষণ ধরে, প্রশাসন কিছু জানতো না, সব জানতো। তাহলে এই জামাত, এই যে হিজবুত, এরা সব বাংলাদেশে ছিল, আমি গিয়েও দেখে দিয়েছিল, কিন্তু তাদের তো রাষ্ট্রশক্তিকে তো আটকে রেখেছিল, বলেছিল না তোমার এই একচ্ছত্রবাদ চলবে না, তোমার এই এখানে গণতন্ত্র পরিবেশের মধ্যে একচ্ছত্রবাদ মানা যাবে না। এই কথাটা বলার জন্য অনেক নাগরিক সমাজের লোক ছিল, কিন্তু আজকে রাষ্ট্রশক্তির ছায়াটা সরে যাওয়া কি হচ্ছে? নাগরিক সমাজ দুর্বল হয়ে পড়েছে। তার জন্য কি করছে? যারা ওই আপনার হেজিমনিটা চাইছে, অর্থাৎ রিলিজিয়াস হেজিমনিটা, তারা ঝাঁপিয়ে পড়ছে, রাষ্ট্রেরও মদত রয়েছে, সমস্যাটা যাবে না। আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে ৭১-এর মুক্তিযুদ্ধের পরে, আমি ৪৬টাকে ছেড়ে দিলাম, ৭১-এর মুক্তিযুদ্ধের পরে ৭২-এ বাংলাদেশে মানে দাঙ্গা হয়েছে, এবং আপনি আইডেন্টিফাইড ভাবে আপনি ২০০৮ সালে বাংলাদেশের সংবিধানকে যেভাবে সংশোধন করা হয়েছে, এবং সেটাকে যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশে কিন্তু দুটো বিষয় এখন কম্পালসারি হয়ে গেছে। এক, ভীতি প্রদর্শনের মধ্য দিয়ে তাদের উৎখাত করতে হবে, নতুবা ধর্মান্তকরণের মধ্য দিয়ে তাদের আরো সংখ্যালঘু করে দিতে হবে। এই দুটো পন্থা কিন্তু অবলম্বন করেছেন। আমার কয়েকদিন আগে আমি একটা গল্পের বই পড়ছিলাম, সেই গল্পের বইটা পান্নালাল দাশগুপ্তের লেখা, গান্ধী গবেষণা, যদি কেউ পড়ে থাকেন দেখবেন। সেখানে এই বইটা খুবই আমার কাছে আছে, এবং সেই বইটাতে এবং গান্ধীজি নিজে বলেছেন যে বিড়ালের কাছে ইঁদুরের অহিংস হবার কোনো মানে নেই। যারা আমাকে মেরে ফেলতে চাইছে, যাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে দারুল হার্ব থেকে দারুল ইসলামে পরিণত করা বাংলাদেশকে, সম্পূর্ণ বাংলাদেশকে, সেখানে দাঁড়িয়ে আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো মানুষ যখন দেখছি বিনা কারণে জেলের মধ্যে পড়ছে, আমরা যখন দেখছি ভবেশ রায়ের মতো একজন অত্যন্ত পারিবারিক এবং
ধর্মভীরু একটা মানুষকে ডেকে নিয়ে মেরে ফেলছে, তার কোনো বিচার হবে বলে আমি অন্তত মনে করি না। সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আন্দোলনটাই একমাত্র রাস্তা, আন্দোলনটা একমাত্র পথ দেখা হবে সেখানকার কিন্তু বাংলাদেশের মানুষদের। কিন্তু আন্দোলনটা আপনি করবেন কি করে তো শুনছেন আরিফুলের কাছ থেকে, মানে ওইভাবে আন্দোলন মানে স্পোরাডিক যাচ্ছে বা কোনো জায়গায় রয়েছে হয়তো মানুষ কিছু মানে না, চট্টগ্রাম এবং রংপুর এই দুটো জায়গা কিন্তু মারাত্মকভাবে চোখের সামনে দাঁড়িয়ে আছে। শিলিগুড়ির নিকটবর্তী এরিয়া রংপুর এবং চট্টগ্রাম, এখানে আন্দোলন কিন্তু ধুমায়িত হচ্ছে। এই আন্দোলনটা কিন্তু একটা সময় মানে এই ধুমায়িত হবার কারণেই কি তিনি হলেন দিনাজপুর বা ওই কাজে দিনাজপুর হবে। এই আন্দোলনগুলো ধীরে ধীরে ব্যাপক আকার নেবে, কারণ রংপুর তো আমাদের বেশি দূর নয়, চ্যাংরাবান্ধা দিয়ে গেলে কয়েক পায়ে গিয়ে গেলে তো রংপুর। এবং সেইদিকে চট্টগ্রামে আপনি জানেন চট্টগ্রামের আন্দোলন তো আজকের আন্দোলন নয়। আমি এর আগের দিনও আপনাদের স্টুডিওতে বসে বলেছিলাম স্নেহকুমার চকমার আন্দোলন, এবং 1947 সালের 15 আগস্ট, 16 আগস্ট, 17 আগস্ট এই 3 দিন সেখানে ভারতের জাতীয় পতাকা উড্ডীন ছিল, তারা পিছিয়ে যায়নি। সুতরাং আন্দোলনটা আবার ত্রিপুরাতে কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে, গ্রেটার ত্রিপুরা। ফলে এটা কিন্তু যে কোনো সময় বিস্ফোরিত হবে, কারণ একটা মার খেতে খেতে মার খাবার ধৈর্যেরও একটা সীমা থাকে। রাষ্ট্রের ব্যর্থতা তো অবশ্যই, যেটা বললেন আমি একদম ওনার সঙ্গে একমত, রাষ্ট্রের ব্যর্থতা অবশ্যই থাকে। দাঙ্গার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা থাকে বড়, রাষ্ট্র যদি মনে না করে দাঙ্গা হতে পারে না, এটা সত্যি কথা। কিন্তু দাঙ্গা যখন পরম্পরাভাবে চলছে 46, 72, তারপরে হচ্ছে আপনার 2008, 2010, তারপরে সেই এখানকার মানুষদের তো সময় এসে গেছে। মানে একটা হচ্ছে যে গণতন্ত্রের মানে জন্য যেটুকুনি দরকার অনেক অনেক পিছিয়ে গেল বাংলাদেশ। পাকিস্তান তো পিছিয়েই আছে। পাকিস্তানের যেখানে আর্মির প্রধান একটা ওই রকম একটা সমাবেশে তিনি বলেন আর কি যে আমরা থাকতেই পারবো না, তখন তো কথা শেষ। নেপালের মতো একটা দেশ, সে তার উত্তরণ হলো একটা ধর্মভিত্তিক দেশ থেকে ধর্মনিরপেক্ষতা হলো, আর এরা এখন পিছিয়ে যাচ্ছে ধর্মভিত্তিক থেকে। কিন্তু গৌতম বাবুর কথা আমি দুটো কথা রিমার করছি, আমাদের সংবিধান বদলাচ্ছি না, আমরা ধর্মের ভিত্তিতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চেঞ্জ করিনি, শুধু একার ওদের দোষ দিতে হবে নাকি? আমাদের দেশে দাঙ্গা হচ্ছে না, একের পর এক দাঙ্গা হচ্ছে না। আমাদের দেশে কত লোকের নাম বলবো, এই যে রোনাল্ড ইয়েলসন, সুদীপ ধাওয়ালে 6.5 বছর পরে জেল থেকে মুক্তি হলো, এবং তারা নিরাপরাধ। না ভয়ঙ্কর আইনগুলো দিয়ে আটকে রাখা হচ্ছে না। স্ট্যান স্বামীকে জেলের মধ্যে মারা হলো, কেন সেগুলো সমানভাবে বলবেন না? বাংলাদেশে করছে অন্যায় হচ্ছে 100 বার অন্যায়, ঘোরতর অন্যায়। আমাদের দেশে যেটা হচ্ছে সেটা কি ন্যায় নাকি? আপনি শুধু কি ধর্ম দিয়ে আমার কথা না মানে সেটা তো ভারতবর্ষে, ভারতবর্ষে এটা তো বলে ভারতবর্ষ শুধু ধর্ম দিয়ে রাখা হচ্ছে একটা পার্সপেক্টিভ। সেটা কি রে? ভারতবর্ষের হয়তো আপনি শাসক দলের উদ্দেশ্যে বলছেন, ভারতবর্ষের হয়তো বাংলাদেশ বা পাকিস্তানে ওখানে সাধারণ মানুষ থেকে শুরু করে একজনকে পিটিয়ে হাসপাতালে নিয়ে যায় না, সে তার ছাত্র রাজনীতি করবে। কি বলবো ওটা ছাত্র রাজনীতি না মৌলবাদী বলবে? না না, বিষয়টা যদি বাংলাদেশ হয়, আমার দেশটা দিয়ে, আমি বাংলাদেশ কেন, আমার দেশ আয়তনে বড় বলে? আমার দেশ হচ্ছে ঘটনাচক্রে কেয়ালে এখানে একই অন্যায় কথাটা ডেফিনেটলি আপনি বলছেন চিন্ময়গামী। আপনি 6টার বেশি নাম বলতে পারেননি। আপনি নাম কতগুলো নাম বলে বলে, এক সেকেন্ড, কতগুলো নাম বলবো বলে ছেড়ে দিলে হবে না। আপনাকে এখানে চোখে চোখ রেখে কথা বলে, এই জন্য তারা না না ঠিক আছে, এটা আপনি ব্ল্যাঙ্ক ফায়ার করতে, মানে দেখুন বিষয়টা এটা নিয়ে যখন হবে তখন রাষ্ট্রপক্ষের যখন কেউ থাকবে তারা কতটা রাষ্ট্রপক্ষের অন্যায় নিয়ে আপনি তো প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপক্ষ নিয়ে, নিশ্চয়ই আপনি বেরোবার পর কেউ আপনাকে কোনো কিছু করে রিক্সায় ঘোরাবে না, কিন্তু আজকে ওখানে এই অবস্থা। না না, সবাই তো বলছে সমর্থনের বিষয় নয়, সমর্থনের বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে সেখান থেকে একটা প্রতিবেশী দেশ এই যে বলছে চ্যাংড়াবান্ধা দিয়ে গেলে কতক্ষণ লাগে রংপুর, সেখানে এক ছবি। আমি আরেকটা বিষয় বলছি সুইদা, সেটা হচ্ছে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের তুলনাটা একবারই হবে না, একদমই হবে না। তার প্রথম কারণটা হচ্ছে আবকি বার 400 বার হয়নি। ধর্মনিরপেক্ষতার মোড়কে ভারতবর্ষ প্রেথিত বলেই কিন্তু আবকি বার 400 বার হয়নি। রাম মন্দির হবার পরেও কিন্তু অযোধ্যাতে বিরোধীরাই জয়লাভ করেছে।
তার মানে গণতান্ত্রিক স্পেসটা ভারতবর্ষের মাটিতে আছে তো, যেটা বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে নেই। হ্যাঁ, সে কথা বাংলাদেশ সবাই কঠিন জানে। এবং সবাই জানে, নেই। নির্মম পরিপ্রেক্ষিতে আমি আছে। এই সে কথা বলছি না, বাস্তবটাকে সবাই জানে, নেই। এই বাস্তবটাকে কিন্তু আমাদের মানতে হবে। ভারতবর্ষকেও সেই দিকে এই বাংলাদেশে বহুত্ববাদকেও ভেঙে দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে। যারা- বহুত্ববাদকে ভেঙে চুরমার করার চেষ্টা মানে চলছে। এইখানে সেটা সম্ভব হবে না, এটা অনেকেই জানে বহুত্ববাদকে এখানে ভারতে, কিন্তু বাংলাদেশে কোনো বহুত্ববাদ যে আজকে নেই, সেখান থেকে বহুত্ববাদী সংস্কৃতির যে ধারাটা সেখান থেকে কিভাবে তৈরি হতে পারে, এটাই তো হচ্ছে সবচেয়ে বড় এখন গোটা বিশ্বের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ- গোটা বিশ্ব যখন প্রশ্ন করে ভারতের যখন এই বিষয়গুলোকে নিয়ে বা যখন উঠে আসে, তখন নিশ্চয়ই এটার একটা জায়গা পায়। বাংলাদেশের সংবাদ মাধ্যমে কণ্ঠরোধ, আপনি ভাবুন যে কোনো জায়গায় জিয়াফত হচ্ছে, কোনো জায়গায় একটা প্রধান একটা পত্রিকা অফিসের সামনে, এইটা মানে ন্যূনতম, একেবারে ন্যূনতম গণতন্ত্র বা ন্যূনতম মানবাধিকারের প্রশ্নে, আমরা বলি না ন্যূনতম বেতন, ন্যূনতম মজুরি, ন্যূনতম শ্রম, তেমনি ন্যূনতম গণতন্ত্র, ন্যূনতম মানবাধিকার, এই প্রশ্নে মানে বাংলাদেশের ক্ষেত্রে যদি বিশ্ব জনমত বা বিবেক যদি না হয় বা গোটা ভারতবর্ষে যদি না হয়, তাহলে তো নেই তো, নিঃসন্দেহে মানুষের অধিকারের বদলে ধর্মটাকে বড় করে দিচ্ছে, ধর্ম সব চাপা দিয়ে ফেলছে। এটা বাংলাদেশের পোর্ট্রেট। আমি একটু জানতে চাইবো যে আরিফুলের কাছ থেকে, এই যে ধর্মীয় মৌলবাদ বা যারা এইখানে হচ্ছে, সে হিজবুত তাহরিক হোক বা হচ্ছে জামাত হোক বা ইসলামী আন্দোলন হোক বা মামুনুল হক হোক বা যারা যারাই রয়েছেন প্রমিনেন্ট, তার সাথে রাষ্ট্রপক্ষ ডক্টর ইউনূস, এই সমস্ত মিলিয়ে আওয়ামী লীগ কি পারবে? কেন সকলেরই কমন শত্রু হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ, সব রাজনৈতিক দলের টার্গেটে রয়েছে। এরকম একটা অবস্থা থেকে দাঁড়িয়ে নির্বাচন চাওয়াটাই মানে চাইলেই বা নির্বাচনের কথা তাকে আওয়ামী লীগ ট্যাগিং করা হচ্ছে, এখান থেকে দাঁড়িয়ে কতদূর অবধি ভবিষ্যৎ দেখতে পাচ্ছ? মরার জন্য প্রস্তুত থাকাটা তো শুধুমাত্র নয়, পথ হতে পারে না। আদপে কোনো গণতান্ত্রিক পথকে আগামী দিনে বাংলাদেশের ব্যাপকতর মানুষকে রাজপথে সন্নিবেশিত করতে পারবে আওয়ামী লীগ বা ছাত্রলীগ? আরিফুল, আসলে আওয়ামী লীগ একটা বৃহত্তর দল, বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে পর্যন্ত। হ্যাঁ আরিফুল, কোনো সমস্যা হচ্ছে? আরিফুল, কোনো সমস্যা হচ্ছে? আমি একটু, আরিফুল কি কোনো সমস্যা হচ্ছে? আমি একটু পিসিআরকে বলবো একটু আরিফুলের সাথে একটু কথা বলতে। পরিস্থিতি খুব কঠিন, জটিল একদম। এইরকমভাবে মানে কোনো নিষিদ্ধ সংগঠনের ক্ষেত্রে রাষ্ট্র দ্বারা কোনো নিষিদ্ধ সংগঠন, যদিও বারবার নিষিদ্ধ করার দাবি উঠছে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না করতে পারে, তাহলে যেটুকুনি ধর্মনিরপেক্ষতার আদর্শ বাংলাদেশে তৈরি হয়েছে বা বাঙালি জাতীয়তাবাদ, মানে ইসলামিক, কট্টর ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে যেটা একটা বিরাট সাধারণ মানুষের একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা, সে ভয়ঙ্কর তাহলে বাধাপ্রাপ্ত হবে। হ্যাঁ, নিশ্চয়ই হবে। কারণ আমি তো শুরুতে একটা কথা বললাম আপনাকে, সেটা হচ্ছে যে দুটো দেশকে এখন তিনি নিজেদের আদর্শ মনে করছে বাংলাদেশ, তার একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে চীন। যে দুটো দেশের মধ্যে গণতন্ত্র নেই, তারা যদি আজকে তাদের আদর্শ হয়ে ওঠে, কারণ বাংলাদেশ, পাকিস্তানে তো কোনো গণতন্ত্র বলে কিছু নেই, আর চীনেও নেই। সো এই দুটো দেশ তাদের কাছে আদর্শ হয়ে উঠেছে, ফলে বাংলাদেশের অবস্থা তো পরিণতি তো সেদিকেই এগোচ্ছে। না, চীনের ক্ষেত্রটা আলাদা। চীনটা মাল্টি ডেমোক্রেসি নেই, ডেমোক্রেসি নেই। চীন আর পাকিস্তান এক পা, একটা ধর্মীয় উন্মাদনার দেশ আর একটা হয়তো কালচারাল রেভলিউশনটা ওরা করতে পারেনি, কিন্তু জনগণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে তার হতে পারে, তাকে ক্রিটিসাইজ করতে পারে। চীনের মাটি, বাট দে আর নট, কিন্তু ওই চীনের মাটিতে ছাত্র আন্দোলনের ইতিহাস তো আমরা ভুলে যেতে পারি না। সে তো খব আমাদের মাটিতে টিয়ানমেন স্কয়ারের আমাদের মাটিতে চলে গেছে ছাত্রদের উপর দিয়ে। আপনি এক একটা উদাহরণ দেন না। এটা আমাদের মাটিতে পুলিশে, আমি বলে দিচ্ছি, আপনি আপনাকে বলতে হবে না, মানে আপনি প্রশ্ন হচ্ছে, আমি উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, কেউ নেই। আমাদের এখানে বন্দীদের পিটিয়ে মারা হয়েছে অনেকগুলো জায়গায়, সব রাজ্যেই হয়েছে। বলা হতে পারে পাকিস্তান আর চীন ওইভাবে এক পার কি, কিন্তু খুব গণতন্ত্রের ক্ষেত্রে সেখানে কি গণতন্ত্র কমিউনিস্ট পার্টি লেড বাই কমিউনিস্ট পার্টি, মাল্টি ডেমোক্রেসি নেই, কোথাও নেই।
মানে কমিউনিজমের সাথে আবার মানে সেটা actual মানে জানি না ওটা কমিউনিজম কি না। 100 বার ক্রিটিসিজম হতে পারে, প্রশ্ন হতে পারে, কিন্তু চীন আর পাকিস্তান দে আর নট অ্যাট পার, এই কথাটাই আমি বলতে চাইছি। দুটোর মধ্যে একটা ইডিওলজিক্যাল বিশাল ডিফারেন্স। দুটো কি এক জিনিস? একটা 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 মৌলবাদে একটা ঘনঘটা একটা দেশ, সেখান থেকে ওকে, একটা আরিফুল এই যে যে প্রশ্নটা রেখেছিলাম, হ্যাঁ বলো। আসলে আমার চতুর্দিকে পুলিশ, আমি ওয়াশরুমে চলে আসছি এই সময় কথা না বলে। আমি ওয়াশরুমে এসে কথা বলতেছি। আমরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কাজ করতেছি। নির্বাচন হলে আওয়ামী লীগের দ্বারের কাছেও কেউ নেই। আর একটা কথা আপনি বারবার বলেছেন যে ওই যে ছাত্ররা আন্দোলন করতেছে, মেডিকেল স্টুডেন্ট এবং হচ্ছে পলিটেকনিক্যাল স্টুডেন্টরা, এখন কারো মানবতায় কাজ করতেছে না, এখন কোনো বিশ্ব সংস্থা কাজ করতেছে না, এখন ওদের সরাসরি গুলি বর্ষণ করা হচ্ছে। আর যখন জননেত্রী শেখ হাসিনার সময় যখন গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, তখন যারা আন্দোলন করছিল শেখ হাসিনা নিজেই বলেছিল তোমরা ছাত্রদের উপর কোনো গুলি বর্ষণ করো না, ছাত্রদের উপর কোনো লাঠিচার্জ করো না। আসলে এবং বাংলাদেশ আওয়ামী অঙ্গ সংগঠনের কেউ তখন আমরা মাঠে ছিলাম না, তখন মাঠে ছিল ওদেরকে পিছন থেকে গুলি করা হয়েছে এবং ওই গুলিগুলো করেছে জঙ্গি সংগঠন। আমরা কারো গায়ে হাত তুলে নেই, কোনো পুলিশ কারো গায়ে হাত তুলে নেই, কোনো সেনাবাহিনী তখনও সেনা সদস্য কারো গায়ে হাত তুলে নেই। সব ওরাই মব লিস্ট তৈরি করে ওরাই ক্ষমতা দখলের জন্য জঙ্গি গোষ্ঠী এরকম করেছিল। এবং বাংলাদেশ আওয়ামী লীগের মানে ধারের কাছে এখনো কেউ নেই। আমাদের জামিন প্রক্রিয়া শুরু হলে 1 ঘন্টায় সব জঙ্গি সংগঠনকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেব। শুধু আমাদের জামিনটা দরকার। আর আমাদের কতজনকে গ্রেপ্তার করবে, কতজনকে মারবে, জেলে তো ওই হাজতখানায় তো জায়গা হবে না ওদের। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমজনতা এখনো খুবই শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। আমি কিন্তু ওয়াশরুমে এসে কথা বলছি স্যার। বুঝতে পেরেছি, খুবই আতঙ্কের মধ্যে থেকে এই লাইভটি করতে হচ্ছে আরিফুল। আমি তখনই বুঝতে পেরেছিলাম, একটা ছাওয়া দেখতে পাচ্ছিলাম এবং তুমি শুনতে পাচ্ছ, বলতে পারছিলে না। তোমার সাহসিকতাকে আমরা মানে অবশ্যই প্রশংসা করি। নিঃসন্দেহে এত দূর থেকে নিরাপদে এবং যে কথাগুলো তুমি বলছো এগুলো সময়ের হিসেবে এগুলো লিপিবদ্ধ হয়ে থাকছে। নিঃসন্দেহে আমি তোমাকে বিব্রত করব না, তবু যদি সম্ভব হয় তুমি থাকো, না হলে তুমি লাইভ থেকে বেরিয়েও যেতে পারো। তার কারণ হচ্ছে ওয়াশরুমে এসে তোমাকে যে লাইভ করতে হচ্ছে। হ্যাঁ বলো। আমি আসি, অসুবিধা নেই, বলেন। আমি ওয়াশরুমে আছি, আমি যেখানে ছিলাম ওই নিচে পুলিশ অবস্থান করতেছে যে কোনো কারণ বসে দিয়ে। আমি নিজের সেফটির জন্য, গ্রেপ্তার এড়ানোর জন্য, শুধু আন্দোলনকে শক্তিশালী করানোর জন্য আমি একটু ওয়াশরুমে আসছি। কারণ আমি গ্রেপ্তার হলে আমার অঙ্গ সংগঠন বা আমার ইউনিটের নেতৃত্ব দিবে কে, যার জন্য আমি এখানে আসছি। আমি কোনো ভয়ে আসিনি। আমরা বঙ্গবন্ধুর আদর্শ লালিত করি এবং বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আমাদের জানে কোনো ভয় নেই, আমরা কোনো ভয় পাই না। আমরা মানে শোনো, এই স্পিরিটগুলোই হচ্ছে মানুষকে এগিয়ে নিয়ে যায়। যেহেতু ইউনিটের কি হবে, যে ইউনিটের নেতৃত্ব আরিফুল দিচ্ছে, সেই ইউনিটের কি হবে, ফলে চারিদিকে একটা এইটাই হচ্ছে একটা পুলিশ স্টেট, যেখানে পুলিশ, মিলিটারি, ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এবং যেটা শোনা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এই যে ঘটনাটা, আমরা যে ছবিটা আমি একটু বড় করে দেখাতে বলবো, সেখানে কিন্তু রীতিমতো সুনামগঞ্জ বা বিভিন্ন জায়গায় এই যে মেডিকেলের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু এই লাঠিচার্জ, এই অশান্ত হচ্ছে বাংলাদেশ আগামী দিনে। আজকে মেডিকেলের খুব ইয়াং মেডিকেল প্রফেশনালস যারা, তারা নেমেছে এবং হচ্ছে রাজপথ ক্রমশ কিন্তু বাংলাদেশের এবার ধীরে ধীরে উত্তাল পরিস্থিতির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। সময় যত গড়াচ্ছে, ইতিহাসের এক নতুন দিক হয়তো নির্দেশনা আগামী সময়ের মধ্যে রচিত হতে চলেছে। 5ই আগস্টের আগে এক বাংলাদেশ আমরা দেখেছিলাম, তার আগের বাংলাদেশ নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল, কিন্তু তথাপি সেই 5ই আগস্টের যেখানে দেখা গেছিল যে ছাত্র জনতা যেভাবে পথে নেমে এসেছিল, হয়তো সময়ের অবসরে ধীরে ধীরে সমস্ত রকম সংশয় দ্বিধা কাটিয়ে আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে। এবং যাকে সত্যিকারের কি রোধ করার ক্ষমতা রয়েছে, বা যে সংখ্যালঘু প্রশ্নে পৃথিবীর যে প্রান্তেই যে সংখ্যালঘু যারা থাকেন, তাদের কি এইভাবে ট্রিট করা যায়, এই প্রশ্ন বাংলাদেশে রয়েছে। আমি আরও দেখতে পাচ্ছি যে এই ডাক্তারদের নেমে যাওয়াটা, মানে অনেক দিন ধরে ডাক্তারদের উপর একটা ছিল, এবং হচ্ছে বাংলাদেশে এখনো অনেকে চিকিৎসার জন্য তারা ভারতে আসতে পারছেন না।
ভারতে আসতে হয়েছে। এই পরিস্থিতি কি আগামী সময়ে দ্রুত পাল্টাবার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছ আরিফুল? শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না কথা, কথা শোনা যাচ্ছে না। আমি বলছি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? হ্যাঁ, যারা স্বল্প আয়ের লোক এবং উন্নত চিকিৎসার জন্য ভারতে আমরা অবস্থান করতাম সুচিকিৎসার জন্য, কিন্তু তারা আমরা এখন যাইতে পারতেছি না। এজন্য ইউনূস সরকারদের, ইউনূস গংদের, জামাত বিএনপিদের সবাই মানে সাধারণ আমজনতা এবং অনেক রোগী, অনেক পেশেন্ট দায়ী করছে, এনে আলোচনা করছে। করার ক্ষেত্রে ওরা আশ্বস্ত করতেছে আগামীতে চীন সরকার আমাদের এখানে 5,000 শয্যা বিশিষ্ট হসপিটাল করে দেবে এবং উন্নত চিকিৎসা প্রদান করবে, এবং উন্নত চিকিৎসা করতে হলে তোমরা চীনে যাও, তোমাদের ইন্ডিয়া যাওয়ার দরকার নেই। ওরা হচ্ছে বাংলাদেশ বিরোধী। ওরা ধর্মের দোহাই দিয়ে এই অজুহাতগুলো দেখাচ্ছে, শুধু ধর্মের দোহাই। এই জঙ্গি সংগঠনের কাজ হচ্ছে ভারত বিদেশি এবং ধর্মের দোহাই দেওয়া। আসলে এরা তো কোনো কাজের কাজ করতে পারতেছে না। সংস্কার কি করতেছে? কোনো সংস্কার হচ্ছে না দেশে। খুব দুর্ভাগ্য। একটা কাজ পর্যন্ত করতে পারেনি দেশে, একটা উন্নয়নমূলক কিছু, শুধু আমলিক নিধনে, এরা শুধু আমলিক নিধনে ব্যস্ত, আর অন্য কিছুই না। কিন্তু আমলিক নিধনের ক্ষমতা ওদেরকে নেই। ওকে, এত বড় মানে এটা দুর্ভাগ্য। মানে বিএনপি, জামাত থেকে এই ইউনূস গ্যাং সব এক, মানে গণতান্ত্রিক আবহটাই নেই, একেবারে মৌলবাদ, ধর্মীয় মৌলবাদ একেবারে বাংলাদেশকে চেপে ধরেছে। যেখানে এই আপনার বহুত্ববাদ আর ইসলাম দুটো তো একসঙ্গে যাবে না। ইসলামের একচ্ছত্রবাদ, অর্থাৎ এইটাই হচ্ছে সবচেয়ে সেরা ধর্ম, এই ধর্মীয়, এই ক্রিয়াপদ, এই সোশ্যাল রুল এগুলো মানতে হবে। সেখান থেকে বহুত্ববাদ কিন্তু একেবারে বিপরীত মেরু। ফলে এই বহুত্ববাদ বা কিন্তু গণতন্ত্র, শেখ হাসিনাকে আমরা যতদূর জানি, একটা- ইভেন আরিফুলকেও একটা আমরা করেছিলেন, এখানকার দর্শক, বাংলা পশ্চিমবঙ্গের মানুষ অনেক পরিচিত হয়ে গেছে। ও যথেষ্ট ধার্মিক ছেলে, আমি মানে যতটুকুনি বুঝতে পারি। শেখ হাসিনাও ধার্মিক মানুষ, একজন অত্যন্ত ধার্মিক মানুষ। তিনি বাঙালিত্ব বজায় রাখেন, ইসলামকে বজায় রাখেন এবং বহুত্ববাদকে অ্যাকসেপ্ট করে। বারবার বলছে আওয়ামী লীগের সময় বহু আন্দোলন দেখেছে, বিএনপির এক একটা আন্দোলন একেবারে রাজপথ জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে, গ্রেপ্তার হয়েছে, আবার মুক্তি পাচ্ছে। কিন্তু এই ভিন্নতর পরিস্থিতি, কোথায় এই রুটটাকে আমরা আগামী দিনে এই করতে পারলে এই উপমহাদেশ কিন্তু খুব ভয়ঙ্কর একটা কঠিন পরিণতির দিকে। আপনার ধর্মীয় ভাবাবেগটা এত বেশি চেপে ধরছে, গণতন্ত্রকে একেবারে কোণঠাসা করে দিচ্ছে। বহুত্ববাদ, বিভিন্ন মতামত, সেগুলোর কোনো গুরুত্ব পাচ্ছে না, শুধু ধর্মীয় আইডেন্টিটিটাকেই দিয়ে অপ্রেস করা হচ্ছে। এর রেজাল্টান্ট ফ্যাক্ট হবে আরো পিছিয়ে যাওয়া, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সর্বত্র। যেটা বাংলাদেশে বারবার আরিফুল এই কথাটা বলছে। আমার কথা হচ্ছে যে আবারও শুরুর যে প্রশ্নটা নিয়ে আসি, রণদীপ জয়সওয়াল বারবার এটা বলছেন, প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড ঘটছে, এই কথাগুলো মানে যেখানে প্রতিষ্ঠানকে সরাসরি, মানে আজকের এটা তো সরাসরি মানে একেবারে বার্তা দিয়ে দেওয়া যে আপনারা হত্যা করছেন মানে সরকারকে, মানে যে কোনো এই ক্ষেত্রে নাকি এই ধরনের বাকবিতণ্ডা চলতে থাকবে। বাংলাদেশ এখানকার সংখ্যালঘু বিষয়টা তুলবে, ভারত ওখানকার বিষয়টা তুলবে, আর মরতেই থাকবে না। সুবিধা, আমি কিন্তু এই জায়গাটাতেই যাচ্ছি না। আমার কিন্তু প্রথম দিন থেকে আপনার স্টুডিওতে বসে বাংলাদেশ সম্পর্কে যে কথাগুলো আমি বলেছি, আমার একটি কথা কিন্তু একদম কমন, সেটা হচ্ছে আজকে সংখ্যালঘু নিধনটা বেড়েছে, কিন্তু সংখ্যালঘু নিধন হয়নি, এটা কিন্তু নয়। বাংলাদেশে সংখ্যালঘু নিধনের পরম্পরা চলছে, এখন সেটা মাত্রাতিরিক্ত আকার ধারণ করছে, উগ্র মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছে। এটা ইতিহাস বলে, যখন কেন্দ্র দুর্বল হয়ে যায় তখন প্রাদেশিক শাসনকর্তারা মাথাচাড়া দিয়ে ওঠে। অর্থাৎ যখন একটা দেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়ে তখন উগ্র ধর্মান্ধকরণ, উগ্র মৌলবাদরা মাথাচাড়া দিয়ে মানে ওঠে। সেটা তো 47 সাল থেকে 71-এ যে রাজাকার আলবদররা চিরকালই পরাজিত শক্তি কিন্তু সুযোগের অপেক্ষায় থাকে একদম। এবং যখনই সুযোগটা সে পেয়ে যায় তখন পরাজিত শক্তি দ্বিগুণ এবং তিনগুণ আকারে সে ঝাঁপিয়ে পড়ে। বরাবর ইতিহাসে এবং শিক্ষাই। সবচেয়ে লেটেস্ট হচ্ছে, আমি আপনার স্টুডিওতে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আনসারুল্লাহ বাংলা টিমের কথা যেদিন আমি বলেছিলাম তার দুদিন পরে আমাদের কলকাতা ধরা পড়েছে। ঠিক দুদিন পরে আমি আমার বাড়িতেও বলছিলাম যে আমি গত দুদিন আগে এই কথাটা, প্রসঙ্গটা তুলেছিলাম যে আনসারুল্লাহ বাংলা টিমের লোকজন কিভাবে বর্ডার ক্রস করে এসে বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। আজকে আমরা এখানেই শেষ করছি। নিঃসন্দেহে এই বাংলাদেশ এক অস্থির, অশান্ত
এবং ভয়ঙ্কর মৌলবাদের যে বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, 10 সেকেন্ড একটা কথা বলবো, সময় দেওয়া যাবে কি একটু? হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। বাংলাদেশে এই জামাত ইসলাম যা শুরু করছে, ইতিহাস মানে ইতিহাস করতেছে পৃথিবী, মানে বাংলাদেশ নরকে পরিণত হয়ে গেছে। আর একটা কথা যে আমরা সবাই মানুষ, সেটা হোক মুসলিম, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, আমাদের সবাই মানুষ হতে হবে। বাংলাদেশে মানুষের অভাব। ঠিক আমিও চাই ইন্ডিয়া যেন মানে মুসলিমদের উপর কোনো অত্যাচার অন্যায় যেন না হয়, এবং আপনারা দেখিয়ে দেন যে ভারত হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, এবং আমরাও আগামীতে দেখিয়ে দেব বাংলাদেশে, আমরাও মানে চেষ্টা করব বাংলাদেশে যাতে কোনো হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সংখ্যালঘুদের উপরে হামলা না হয়। তো আমার আর একটা কথা, বাংলাদেশে 2000 বছর মানে যদি ইসলাম 2000 বছরও চেষ্টা করে, জামাত ইসলাম কোনোদিনও ক্ষমতায় আসবে না, কারণ বাংলাদেশের মানুষ কখনো জামাত ইসলামকে ক্ষমতায় চায় না। ধন্যবাদ আরিফুল, দারুণ কথা বললে। যে ভারতবর্ষের কাছে এটা যেটা অবশ্য দেবর্ষীবাবু বারবারই বলার চেষ্টা করেন, নিঃসন্দেহে যে সত্যি কথাই তাই। আমরা যদি হিন্দু, আমরা যদি কেউ বলি মুসলমান, আমরা যদি কেউ বলি বাঙালি, আমরা যদি কেউ বলি অবাঙালি বিহারি, তাহলে মানুষটাকে এই প্রশ্ন তো আসবে। আসলে মানুষ হয়ে জন্মানোটা হচ্ছে সবচেয়ে বড়। মানুষ হয়ে জন্মানোর যে মর্যাদা বোধ, এটা পথের দাবিতে লেখক শরৎচন্দ্র বলেইছিলেন সব্যসাচীকে দিয়ে, মানুষ জন্মের মর্যাদাবোধ প্রতিষ্ঠা করাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য। মানুষ জন্মের যে মর্যাদাবোধ, মানুষ হয়ে জন্মেছে তার মর্যাদাই আলাদা, কিন্তু মানুষরূপী যে অমানুষরা যেরকম বিভৎসতার সাথে ঝাঁপিয়ে পড়ছে, তাতে এক তরুণ ছাত্রলীগ নেতার বক্তব্য একদিন আমরা বাংলাদেশে দেখাবো, এবং সেদিন কিন্তু প্রতিশ্রুতি যেটা কোনো সংখ্যালঘুকে সেদিন হতে আর দেব না, এবং গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাবো, কারণ বাংলাদেশ নরক হয়ে গেছে, এটাই বক্তব্য। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে আরিফুল এই বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ, যে ভারতবর্ষ যেন গণতান্ত্রিক থাকে, যাতে বাংলাদেশ বা যারা গণতন্ত্রপ্রেমী মানুষ যারা রয়েছেন, ভারতকে তারা উদাহরণ হিসেবে দেখাতে পারে যে আমরা ওটা হতে চাই, গণতন্ত্রের পথে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই, এই বিশ্ব শুধু এটাই বলছে, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। সেখানে হাজার হাজার কণ্ঠস্বর শোনা যাবে, সেখানে হাজার হাজার পুষ্প বিকশিত হবে, বিভিন্ন কণ্ঠস্বর শোনা যাবে, সকল ধর্মের মধ্যে একটা একাত্মতা, ভ্রাতৃত্ব বোধ থাকবে, সকলে সকলের অনুষ্ঠানে খোলা মনে অংশগ্রহণ করতে পারবে। এর থেকে ভালো আর সমাজ কী হতে পারে? চারিদিকে এই অশান্তি, চারিদিকে লুকিয়ে থাকা এই পরিবেশের থেকে সকলেই মুক্ত হতে চায়, এটা সকলেরই কামনা। ধন্যবাদ আরিফুল, তোমাকে ধন্যবাদ গৌতম দত্ত স্টুডিওতে আসার জন্যে, এবং ধন্যবাদ দেবর্ষী ভট্টাচার্য আপনাকেও। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।